Hello dear student, welcome to our channel and your channel Guide to Your Success Guide. তাহলে আরেকটি দুর্দান্ত ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি তোমাদের অহেশ স্যার। আজকের ক্লাস তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে, সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদী সম্বন্ধে আজকে ক্লাস হবে। সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী। আগের ভূগোল ক্লাসটি আমি দিয়েছি গঙ্গা নদীর উপরে, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, প্রচুর ইনফরমেশন ছিল এবং তোমাদের ভালো করে বুঝিয়েছি। গঙ্গা নদীটি খুবই ইম্পর্টেন্ট। গঙ্গা নদী ভারতের বৃহত্তম নদী, তোমরা তো জানোই। তো এই ক্লাসটি দেখে নেবে। আজকে ক্লাসটি তোমাদের থাকছে দুটি নদী, বাকি দুটি গুরুত্বপূর্ণ নদী যেটা হচ্ছে বললাম তোমাদেরকে সিন্ধু ও ব্রহ্মপুত্র। চলো আজকের ক্লাসটি তোমাদের শুরু করা যাক। তো সিন্ধু ও ব্রহ্মপুত্র নদী, প্রথমে জানবো সিন্ধু নদী সম্পর্কে। সিন্ধু নদী ভারতের পশ্চিম মানে উত্তর পশ্চিমের নদী। হ্যাঁ, ভারত থেকে বেরিয়ে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানের দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, পাকিস্তানের ভিতরে ঢুকে সেটা কি হয়েছে দক্ষিণে প্রবাহিত হয়েছে, দিয়ে আরব সাগরে পড়েছে, আরবিয়ান সি। বুঝতে পেরেছ? ভারতের এই তোমার পশ্চিমে আরব সাগর আর পূর্বে বঙ্গোপসাগর। তোমরা নিশ্চয়ই জানো, আগের ক্লাসে আমি দেখিয়েছি ম্যাপ। তো এই সিন্ধু নদী সম্পর্কে আমরা জেনে নেব। এর দৈর্ঘ্য হচ্ছে কত? এর দৈর্ঘ্য টোটাল ওভারঅল যে দৈর্ঘ্যটা শুরু মানে একদম উৎস থেকে মোহনা পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে কত? 2880 কিলোমিটার। কত স্যার? 2880 কিলোমিটার। বুঝতে পেরেছো? এবং ভারতে কত আছে? 1114 কিলোমিটার। ভারতে কত আছে স্যার? 1114 কিলোমিটার ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, বাকিটা পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এর উৎস কোথা থেকে, মানে কোথা থেকে নদীটি উৎপত্তি লাভ করেছে। হ্যাঁ, উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা হচ্ছে তিব্বতের মানস সরোবরের কাছে। তিব্বত এখন কোথায়? চীনের আন্ডারে আছে। তো ওই তিব্বতের মানস সরোবরের কাছে কি আছে? বোখারচু, যে বোখারচু গ্লেসিয়ার, বোখারচু একটা গ্লেসিয়ার বা হিমবাহ, সেই হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে বা উৎস। এটাই সিন্ধু নদের, এটাই উৎস, বোখারচু হিমবাহ। সেটা কোথায়? তিব্বতের মানস সরোবরের কাছে। বুঝতে পেরেছ? এই হিমবাহটা ওখানে আছে, ওখান থেকে সিন্ধু নদ উৎপত্তি লাভ করেছে। তারপরে এর উৎস স্থানে বা উৎস স্থলে এর নাম কি ছিল? সেঙ্গে খাবাব। এটা একটা তিব্বতী ভাষা, সেঙ্গে খাবাব, যেটাকে বাংলায় বলা হয় সিংহের মুখ। সেঙ্গে মানে সিংহ, খাবাব মানে হচ্ছে মুখ, সিংহের মুখ বাংলা ভাষায়। ঠিক আছে? আর এটা একটা তিব্বতী ভাষা। বুঝতে পেরেছো? সেঙ্গে খাবাব। এটা কোথায় নাম ছিল স্যার? এটার নাম ছিল কিন্তু উৎসস্থলে, যেখান থেকে নদীটি উৎপত্তি লাভ করেছে, সেখানে নাম ছিল সেঙ্গে খাবাব। খুবই গুরুত্বপূর্ণ তথ্য একদম তোমাদের ডেপ থেকে একদম তুলে এনেছি, পরীক্ষায় পড়ার মতো ইম্পর্টেন্ট একদম সব কিছু তোমরা কিন্তু এই ক্লাসে পেয়ে যাবে। এবং আমাদের চ্যানেলে সব স্যার তোমাদের এইরকমভাবেই কন্টেন্ট প্রোভাইড করে। তোমাদের নয়ন স্যার, ঋষভ স্যার এবং আমি তোমাদের যে সাবজেক্ট পড়াবো একদম ডেপ থেকে পরীক্ষায় পড়ার মতো কোশ্চেন বা ইনফরমেশান নিয়ে আসবো। এগুলি তোমরা এইভাবেই নোট করবে। বারবার বলি, আমি আগের ক্লাসেও বলেছি, আগের ক্লাসগুলিতে যারা দেখেছো, এইভাবে আমি যেমনভাবে নোট করেছি তোমরা খাতায় সেভাবে নোট করবে। তোমাদেরকে স্ক্রিনশট করার টাইম আমি অবশ্যই দেবো, এবং স্ক্রিনশট করে নেবে বা পরে তোমরা নোট করতে পারো। এখন তুমি ক্লাসটা বুঝে নিতে পারো। বুঝতে পেরেছো? তারপরে চলো উপনদী কি কি আছে স্যার? উপনদী দুদিকের, এটা পশ্চিম বাহিনী নদী। তো নদীটা এদিকে বইছে, তাহলে এইটা আমার কি হচ্ছে? এটা আমার হচ্ছে ডান হাত আর এটা বাম হাত। হ্যাঁ, তো পশ্চিম বাহিনী নদী বাম তীরের নদী। দেখো বাম তীর মানে এই দিকে নিচে থেকে যে নদীগুলি তোমার সিন্ধু নদীতে এসে যুক্ত হয়েছে বা মিলিত হয়েছে, সেগুলি হচ্ছে বিতস্তা। খুবই ইম্পর্টেন্ট, এই নদীগুলি খুবই ইম্পর্টেন্ট। বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী। বিতস্তা, বিপাশা একদম মুখস্থ করে নেবে। চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী। এর মুখস্থ করার একটা ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি, শর্ট ট্রিক্স, কিভাবে তোমরা মুখস্থ রাখবে। ঠিক আছে? এটা হচ্ছে দেখো, ইরাবতীর দুটি বিটি ছিল বা মেয়ে ছিল, সেটা কি? বিতস্তা, বিপাশা। ইরাবতীর দুটি মেয়ে হচ্ছে বিতস্তা, বিপাশা। তারা কি
শত্রুতা করছিল, নিজেদের মধ্যে কি করছিল, শত্রুতা, শত্রু থেকে শতদ্রু, মনে রাখবে, শত্রু থেকে শতদ্রু শত্রুতা করছিল। দিয়ে চাঁদের, চন্দ্র মানে কি চাঁদ জানো, চাঁদের তারা কি ছিল, রানী ছিল, চাঁদের রানী ছিল ইরাবতীর দুটি মেয়ে। কি ছিল মেয়ের দুটির নাম, বিতস্তা বিপাশা। চাঁদের রানী ছিল, চাঁদ থেকে মনে রাখবে চন্দ্রভাগা, ঠিক আছে, চাঁদের মেয়ে ছিল। এবং সেই চাঁদের রানী ছিল, চাঁদের মেয়ে বলছি, চাঁদের রানী ছিল ইরাবতীর দুটি মেয়ে বিতস্তা বিপাশা। তারা কি করছিল, শত্রুতা করছিল চাঁদকে নিয়ে। তার ফলে কি করে, চাঁদকে তারা ভাগ করে দেয়, চন্দ্রভাগা। তারা চাঁদের রানী ছিল দুটি, তাহলে বলছে আমি রানী বলছে, দুজনেই রানী। তো সেই জন্য ইরাবতী কি করেছিল, চাঁদকে দুভাগে ভাগ করে দিয়েছিল দুটি মেয়েকে। অর্ধেক ভাগ বিতস্তা, অর্ধেক ভাগ কাকে দিয়েছিল, বিপাশাকে। অর্ধেকটা বিতস্তাকে দেয়, অর্ধেকটা কাকে দেয়, বিপাশাকে। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে মনে রাখবে, এই গল্পটা মনে থাকলেই তোমরা মনে রাখতে পারবে যে ইরাবতীর দুটি মেয়ে ছিল, যারা ছিল চাঁদের রানী, বিতস্তা বিপাশা। তারা নিজেদের মধ্যে শত্রুতা করে এবং ইরাবতী কি করে, তার মা ইরাবতী চন্দ্রভাগা, মানে চন্দ্রকে ভাগ করে দেয়। এটা আমি বানিয়েছি নিজের মতো করে, এই বলে এটা একদম মানে আসল ঘটনা এটা না, কিন্তু এটা মনে রাখতে পারবে, বা তোমরা নিজের মতো করে ট্রিক্স বানাতে পারো, নিজের ট্রিক্স তোমরা নিজেই বানাতে পারো, শর্ট ট্রিক্স। আর এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আর ডান তীরের উপনদী হচ্ছে, যে তিনটি উপনদী তোমাদের মনে রাখতে হবে ডান তীরের, মানে উপর দিক থেকে এসে মিশেছে, সেগুলি হচ্ছে সায়ক, সিগার আর গিলগিট। কি, সায়ক, সিগার ও গিলগিট, এই তিনটি মনে রাখলে যথেষ্ট। বুঝতে পেরেছো? বাম তীরের উপনদীগুলি খুবই ইম্পর্টেন্ট, আর ডান তীরের এই তিনটি নদী তোমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটি হচ্ছে ইম্পর্টেন্ট নদী। সবগুলি তোমরা নোট করবে, এইগুলো কোনো কিছু বাদ দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, কোনো কিছু বাদ দেওয়া যাবে না এর মধ্যে থেকে। নদী তীরের শহর, এই যে সিন্ধু নদী এবং তার উপনদীর যে তীরের শহরগুলি আছে, উপনদী তোমরা জানতে পারলে, বিতস্তা বিপাশা চন্দ্রভাগা শতদ্রু ইরাবতী, এগুলো হচ্ছে উপনদী, বাম তীরের উপনদী। তাহলে এই বাম তীরের উপনদীর শহরগুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নদীগুলি কিন্তু ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কি সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে বাম তীরের উপনদীর তীরের শহরগুলি দেখো। ইরাবতী দেখো, ওখানে লেখা আছে ইরাবতীর তীরের শহর হচ্ছে লাহোর। কি স্যার, লাহোর। তোমরা ইতিহাসে পড়েছো নিশ্চয়ই, বা পড়বে, আমাদের এখানে ক্লাস দেওয়া হবে। লাহোর অধিবেশন যেটা হয়েছিল, কংগ্রেসের লাহোর অধিবেশন, সেখানে কি ঘটনা ঘটেছিল বিস্তারিত তোমাদের সব ক্লাস দেওয়া হবে সেই বিষয়ের উপরে, ঠিক আছে। তোমাদের নয়ন স্যার সেই ক্লাস দেবেন। তো লাহোর, ইরাবতী নদীর তীরে কি আছে, লাহোর পরীক্ষায় পড়তে পারে। লাহোর কোন নদীর তীরে অবস্থিত, তোমাকে 4টে অপশন দিবে, তার মধ্যে ঠিক অপশন হবে ইরাবতী, ঠিক আছে। ইরাবতী নদীর তীরে হচ্ছে লাহোর। শ্রীনগর কোন নদীর তীরে, শ্রীনগর হচ্ছে বিতস্তা নদীর তীরে, শ্রীনগর বিতস্তা নদীর তীরে, দেখো বিতস্তা, শ্রীনগর হচ্ছে বিতস্তা নদীর তীরে। মনালি বা মানালি যেটা বলে সবাই ঘুরতে যায়, হ্যাঁ, সেটা হচ্ছে বিপাশা নদীর তীরে হচ্ছে মানালি, হ্যাঁ। ভাকরা, লুধিয়ানা, ফিরোজপুর হচ্ছে শতদ্রু নদীর তীরে। আর এই শ্রীনগর হচ্ছে জানো, শ্রীনগর হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের কি রাজধানী, এটা হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী, কিন্তু শীতকালে এটা থাকে না, শীতকালে হয়ে যায় জম্মু হয়ে যায় শীতকালের রাজধানী। এখন শীতকাল চলছে, এখন রাজধানী হচ্ছে জম্মু। আর এই শ্রীনগর হয় গ্রীষ্মকালীন রাজধানী। এখন মানে শ্রীনগরে প্রচুর বরফ, যাতায়াতে খুবই অসুবিধা, যেহেতু অফিসিয়াল কাজ করতে হবে, গাড়ি যাওয়া আসা করতে হবে, সেই জন্য ওখানে অফিসিয়াল কাজ করা খুবই অসম্ভব, রাস্তা একদম বরফে ঢাকা, কিভাবে অফিসিয়াল কাজ করা সম্ভব হবে। সেই জন্য সেটাকে মানে গ্রীষ্মকালীন রাজধানী করা হয়েছে এবং শীতকালীন রাজধানী করা হয়েছে জম্মুকে। সেখানে তুলনামূলক ঠান্ডাটা কম এবং বরফ মানে যাওয়া আসার সুবিধা আছে, ওখানে বরফ অতটা জমে না রাস্তায়। বুঝতে পেরেছো? তাহলে বিতস্তা হচ্ছে বিতস্তা নদীর তীরে অবস্থিত শ্রীনগর। আর শতদ্রু নদীর তীরে অবস্থিত ভাকরা, লুধিয়ানা, ফিরোজপুর। বুঝতে পেরেছো? তো এই স্লাইডটা তোমরা নোট করে নাও, চাইলে স্ক্রিনশট করে নাও। আমি সাইডে সরে যাচ্ছি। চলো, তারপরের 3টি পয়েন্ট আছে, ইম্পর্টেন্ট 3টি পয়েন্ট নিয়ে এসেছি এই সিন্ধু নদী থেকে। তো 3টি পয়েন্ট আছে, তারপরে কিন্তু আমরা শুরু করব ব্রহ্মপুত্র নদী সম্পর্কে ক্লাসটা চলবে। তো দেখো, ভারতের সর্বোচ্চ
ভাকরা নাঙ্গাল বাঁধ, ভারতের সর্বোচ্চ বাঁধ কি এই ভাকরা নাঙ্গাল, সবচেয়ে উচ্চতা দেখতে গেলে সব থেকে উঁচু বাঁধ। কিন্তু ভারতের সবচেয়ে বৃহত্তম বাঁধ হচ্ছে মহানদীর উপর অবস্থিত, সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ। হ্যাঁ, মহানদীর ওপর, যেটা উড়িষ্যাতে আছে হীরাকুদ বাঁধ। হ্যাঁ, কিন্তু এটা উচ্চতা অনুসারে সব থেকে বেশি হাইট, বুঝতে পেরেছো? তাহলে ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে ভাকরা নাঙ্গাল, দেখো সর্বোচ্চ লেখা আছে ভাকরা নাঙ্গাল বাঁধ। হ্যাঁ, সেটা কোথায়? শতদ্রু নদীর ওপর, এটা মনে রাখবে। কোন নদীর ওপর আছে? শতদ্রু নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, তারপরের পয়েন্ট, দীর্ঘতম উপনদী কার? এই সিন্ধুর দীর্ঘতম উপনদী হচ্ছে এই শতদ্রু। সিন্ধুর দীর্ঘতম উপনদী মানে সব থেকে বৃহত্তম, সব থেকে বড় লম্বাতে, হ্যাঁ, সেটা হচ্ছে কি শতদ্রু, দীর্ঘতম উপনদী সিন্ধুর। ঠিক আছে, সিন্ধু জলবন্টন চুক্তি যেটা হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে, যেটা স্বাক্ষরিত হয়েছিল 1960 সালে। 1960 সালে, এটা পরীক্ষায় পড়তে পারে। সিন্ধু জলবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয় স্যার? 1960 সালে। সেই দলিলে কি বলা ছিল বা কি লেখা ছিল, যেটা দুজনে সাইন করেছিল ভারত এবং পাকিস্তান, সেটাই ছিল 20% সিন্ধুর জল 20% ব্যবহার করবে ভারত। 20% কে ব্যবহার করবে স্যার? 20% ব্যবহার করবে ভারত, এবং বাকি 80% ব্যবহার করবে পাকিস্তান। 80% পাকিস্তান ব্যবহার করবে, সেই চুক্তিতে কিন্তু এটাই লেখা ছিল। কিন্তু এই রিসেন্টলি যে 2025 সালে, হ্যাঁ, যে পেহেলগাম অ্যাটাক হয়, তারপরে কিন্তু আমরা বা ভারত এই চুক্তির যে চুক্তির যে কথা আছে, যে দলিলে যেটা লেখা আছে, সেটা কিন্তু আমরা এখন মানছি না। যতদিন না পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না করছে, আমরা কিন্তু এটা স্থগিত রেখেছি স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই পয়েন্টগুলি তোমরা নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও, খাতায় তোমরা লিখে নেবে। চলো ক্লাসের পরবর্তী পাঠ তোমাদের ব্রহ্মপুত্র নদ নিয়ে। ব্রহ্মপুত্র নদ এর দৈর্ঘ্যটা জেনে নাও আগে। এর দৈর্ঘ্য হচ্ছে, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার, পুরোটা উৎস থেকে মোহনা পর্যন্ত 2900 কিলোমিটার। ভারতে যেটা আছে 885 কিলোমিটার ভারতে আছে। ভারতে 885 কিলোমিটার প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদ। এবং এর উৎপত্তি বা উৎস কোথা থেকে হয়েছে? তিব্বতের মানস সরোবরের কাছে চেমা উংদুং হিমবাহ, এই হিমবাহটার নাম কি? চেমা উংদুং হিমবাহ থেকে। তাহলে ওই সিন্ধু নদ কোথা থেকে ছিল? তোমরা বলবে স্যার ওটা ছিল বোখারচু হিমবাহ থেকে। ওটা একই জায়গা থেকে ছিল, দেখো তিব্বতের মানস সরোবরের কাছে ছিল, ওটাও তাই ছিল। ভালো করে দেখবে, সিন্ধু নদ ওটাও ছিল তিব্বতের মানস সরোবরের কাছে, ওটা ছিল হিমবাহ আলাদা ছিল, হিমবাহটা বা গ্লেসিয়ারটা আলাদা নাম ছিল। সেই গ্লেসিয়ারটার নাম ছিল তোমাদের বোখারচু গ্লেসিয়ার বা হিমবাহ। বোখারচু হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। আর এই ব্রহ্মপুত্র সৃষ্টি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছে চেমা উংদুং হিমবাহ থেকে। চেমা উংদুং হিমবাহ থেকে, এটা তিব্বতীয় নাম, বুঝতে পেরেছো? তিব্বতীয় নাম চেমা উংদুং হিমবাহ। একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। এরকম ভাবে তোমরাই বলবে, কোথাও কি এত কনসেপ্ট ক্লিয়ার করে কেউ ক্লাস করায়, ভূগোল ক্লাস? তোমরা সেটা কমেন্টে জানাবে। হ্যাঁ, আর এটা উৎসস্থলে এর নাম কি ছিল? সাংপো। কি নাম ছিল স্যার? সাংপো। আর ওইটার নাম কি ছিল? সিন্ধু নদের নাম কি ছিল উৎসস্থলে? সিংহে খাবাব নাম ছিল, মানে সিংহের মুখ বাংলাতে যেটাকে বলে। আর ভারতে প্রবেশ করার পর প্রথম নাম, দেখো প্রচুর নাম আছে, এবার ব্রহ্মপুত্রের নাম অনেকগুলি দেখো নাম লিখেছি, সব ক্লিয়ার করে দেবো, কোনো ডাউট তোমাদের থাকবে না আশা করি। ভারতে প্রবেশ করার পর প্রথম নাম ছিল দিবাং, মানে ভারতে যখনই প্রবেশ করলো অরুণাচল প্রদেশে, প্রথমে প্রবেশ করার পরেই অরুণাচল প্রদেশের ওই অংশটা যেখানে প্রবেশ করেছে সেই জায়গাটাই নাম ছিল কি? দিবাং। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়তে পারে ভারতে প্রবেশ করার পর প্রথমে নাম কি ছিল? সেটা কি হবে? দিবাং। বুঝতে পেরেছো? এরকম ভাবে তোমরা কিন্তু নোট করে নেবে, ভারতে প্রবেশ করার পর প্রথম নাম ছিল দিবাং। এবং অরুণাচল প্রদেশ যেটা আছে, অরুণাচল প্রদেশ, পুরো অরুণাচল প্রদেশে এটা কি নামে পরিচিত? দিহং নামে পরিচিত। বুঝতে পেরেছো?
প্রবেশ করছে এবং অরুণাচল প্রদেশে যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে সেখানে এর নাম ছিল দিবং। এবং প্রবেশ করার পর কিছুটা গিয়ে তারপর পুরো অরুণাচল প্রদেশের নাম কি ছিল? দিহং। সেই জন্য অরুণাচল প্রদেশে পরিচিত দিহং নামে এই নদীটি, ঠিক আছে, বা নদটি বলতে পারো, ব্রহ্মপুত্র নদ। আবার আসামে এই নদীটির নাম হয় ব্রহ্মপুত্র। আসামে এই নদীটির নাম কি হয়? ব্রহ্মপুত্র। আসামে প্রবেশ করার পর নদীটির নাম চেঞ্জ হয়ে কি হয়? ব্রহ্মপুত্র। বুঝতে পেরেছ? তারপরে বাংলাদেশে নাম নেয় যমুনা। বাংলাদেশে নাম হয় যখন আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করছে তখন নাম নিয়েছে যমুনা। যমুনা দেখো দুটি আছে, ভারতে একটা যমুনা আছে, একটা বাংলাদেশে আছে, তাই না? আমি পড়িয়েছি গঙ্গা নদীতে। গঙ্গা নদীর প্রধান উপনদী কি ছিল? যমুনা। যার তীরে আগ্রা শহর উপস্থিত, বা আগ্রা শহর ওই নদীর তীরে, যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল যমুনা নদীর তীরে, জানোই তো তোমরা। দিল্লি শহর যমুনা নদীর তীরে অবস্থিত। সেই যমুনা আর এই যমুনা আলাদা। এটা ব্রহ্মপুত্রের আরেকটি নাম বাংলাদেশে, যেটার নাম মানে বাংলাদেশে ব্রহ্মপুত্রের নাম যমুনা। ক্লিয়ার? তারপরে পদ্মা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ। এই পদ্মা আগের ক্লাসে গঙ্গা নদীর ক্লাসে পড়িয়েছি, যারা দেখেছো তারা বুঝতে পারবে যে মেন যেটা প্রধান স্রোত গঙ্গার, সেটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এবং এটা ছিল ভাগীরথী, যেটা তোমার বাকি মানে শাখা স্রোতটা যেটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে সেটা ছিল ভাগীরথী। তা ওই যে বাংলাদেশে যে পদ্মার যেটা প্রবেশ করেছে গঙ্গার প্রধান স্রোতটা, সেই পদ্মার সঙ্গে ব্রহ্মপুত্র কিন্তু গিয়ে মিলিত হচ্ছে। পদ্মা ও ব্রহ্মপুত্র মিলিত প্রবাহ বা মিলিত হয়ে তারপরে প্রবাহ করছে। এদিকে পদ্মা ধরে নাও এরকমভাবে আসছে, এখানে ব্রহ্মপুত্র মিলিত হয়ে যেটা একটা প্রবাহ, এই প্রবাহটার নাম হচ্ছে, সেই নদীটির নাম কি হয়েছে? মেঘনা। দুটো মিলিত হওয়ার পর, ব্রহ্মপুত্র এবং পদ্মা মিলিত হওয়ার পর কি নাম নিচ্ছে? মেঘনা। মেঘনা নাম নিয়ে কিন্তু এই মেঘনা নাম নিয়েছে এবং ওই নাম নিয়েই কিন্তু সে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, মানে বঙ্গোপসাগরে পড়েছে গিয়ে মেঘনা নাম নিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছ? জলপ্রবাহের পরিমাণ অনুসারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। সবগুলোই প্রায় ইম্পর্টেন্ট, কিছু বাদ দেওয়া যাবে না, সবই ইম্পর্টেন্ট। যে কোনো থেকে তোমাদের যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এর উপরেই কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার দেখো জলপ্রবাহের পরিমাণ অনুসারে ব্রহ্মপুত্র ভারতের বৃহত্তম নদ। তাহলে জলপ্রবাহের পরিমাণ অনুসারে মানে সব থেকে বেশি, গঙ্গা তো ভারতের বৃহত্তম নদ, কোন দিক থেকে? দীর্ঘতম নদ, মানে তোমার এই যে কিলোমিটারের দিক থেকে, প্রবাহ পথের দিক থেকে কিন্তু ব্রহ্মপুত্র গঙ্গা নদী কিন্তু ভারতের বৃহত্তম নদী। কিন্তু যদি জলের পরিমাণ বলে, কত লিটার বা কত কিলোমিটার জল বহন করছে, ঠিক আছে, তার থেকে বেশি যদি পরিমাণ মাপা হয়, সেই পরিমাণ, ঠিক আছে, অনুসারে কিন্তু ব্রহ্মপুত্র ভারতের সবথেকে বড় বৃহত্তম নদ। কি? জলপ্রবাহের পরিমাণ অনুসারে ব্রহ্মপুত্র ভারতের বৃহত্তম নদ। বুঝতে পেরেছো? কোশ্চেন আসতে পারে যে জলপ্রবাহের পরিমাণ অনুসারে ভারতের বৃহত্তম নদ কোনটি, সেখানে কিন্তু থাকবে গঙ্গা, সিন্ধু, ঠিক আছে, আরো এই ব্রহ্মপুত্র নদও থাকবে অপশানে, সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদ হবে। বুঝতে পেরেছো? ব্রহ্মপুত্র নদ কিন্তু রাইট আনসার হবে। চলো এইগুলি তোমরা নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও, পরবর্তী পাঠে আসছি। চলো ক্লাসের পরবর্তী পাঠ যেটা চলছিল ব্রহ্মপুত্র নদ নিয়ে, দেখো উপনদীগুলি জেনে নেই। ডান তীরে উপনদী কি আছে? দেখো সুবর্ণশিরি, মানস, সংকোচ, তোরসা, তিস্তা প্রভৃতি, এগুলো হলো ডান তীরের উপনদী। এবং বাম তীরের উপনদী কি কি আছে? বুড়ি ডিহং, ধানসিরি, দিখু, দিসং। ধানসিরি মনে পড়ছে তোমাদের কিছু? কবি জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে কবিতায় নাই? আবার আসিব ফিরে ধানসিরিটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। যে কবিতাটি আছে জানো তোমরা বা পড়েছো, সবাই পড়েছি আমরা। এই হচ্ছে কবিতা। সেখানে এটা কবিতা এবং গান দুটোই। হ্যাঁ, তো ওইখানে ধানসিঁড়ির কথাটি উল্লেখ আছে। হ্যাঁ, বাংলাদেশের একটি
নদী। তাহলে দ্বিতীয় হচ্ছে হয়ে গেল উপনদীগুলি, ডান তীরের উপনদী এবং বাম তীরের উপনদী। ঠিক আছে, এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটা আসামে ব্রহ্মপুত্রের গতিপথে সৃষ্টি হয়েছে কি? মাজুলি। মাজুলি একটা দ্বীপ, খুবই ইম্পর্টেন্ট। দেখো স্টার মেরেছি তিনটি। আসামে যেটা ব্রহ্মপুত্রের গতিপথে, ব্রহ্মপুত্র নদীর যে গতিপথ, হ্যাঁ, সেই নদীর ওপরেই সৃষ্টি হয়েছে কি? সৃষ্ট মাজুলি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ বা নদীর চর বলতে পারো। নদীর উপর যে চর পড়ে তোমরা দেখেছো, ওইটা হচ্ছে পৃথিবীর, এই মাজুলি যেটা দ্বীপ বা চর, নদীর উপরের যে চর, সেটা ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত, আসামে অবস্থিত কিন্তু স্যার, ব্রহ্মপুত্র নদীর উপরেই বা গতিপথের ওপরেই। তাহলে সৃষ্টি হয়েছে মাজুলি, পৃথিবীর সব থেকে বৃহত্তম চর বা দ্বীপ, নদী চর বা নদী দ্বীপ, এটা মনে রাখবে। মাজুলি, দেখো লাল কালিতে লিখেছি। আর লুনি নদী, তারপরে একটা নদী আছে লুনি নদী, দুটি পয়েন্ট জেনে নাও। এটি কি? এটি ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী মানে কি জানো? এই অন্তর্বাহিনী নদী মানে যে নদী উৎপত্তি তো হয়েছে, উৎপত্তি বা উৎস আছে, কিন্তু যেটার মোহনা নেই। নদীর তো কি থাকে? বেশিরভাগ নদীরই থাকে উৎস থাকে, মোহনা থাকে, যেটা সাগরে মিশে যায়। নদী যখন সাগরে মেশে, একটা গান আছে একটা, সেইটাকে মোহনা বলে, তাই তো? সেই মোহনা কিন্তু এই লুনি নদীর নাই। লুনি নদীর কিন্তু মোহনা নেই, সেই জন্য এটি ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। এটা কি হয়েছে দেখো, এটা আন্না সাগর যে হ্রদ, এটা আজমিরে, রাজস্থানের আজমিরে অবস্থিত। এই আন্না সাগর হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে এবং উৎপত্তি হয়ে কচ্ছের রণ কোথায়? গুজরাটের কচ্ছের রণ, একটা দলদলি জায়গা, সেখানে কিন্তু এই নদীটা গিয়ে মিশে গেছে। দলদলি জায়গা, জল আছে, কোথাও জল নেই, জানো তো, দলদলি জায়গা, সেই দলদলে গিয়ে এই নদীটা কিন্তু হারিয়ে গেছে কচ্ছের রণে। সে সাগরে পৌঁছাতে পারেনি, বা সমুদ্রে মিশতে পারেনি। সেই জন্য এটি ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। বুঝতে পেরেছ? তাহলে আজকের ক্লাস, তোমরা এটা স্ক্রিনশট করে নাও, স্ক্রিনশট করে পরে তোমরা নোট করে নেবে। তাহলে চলো, আজকের মতো ক্লাস এত দূরই থাকবে। আশা করি ক্লাসটি অনেক ভালো লেগেছে তোমাদেরকে। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে অবশ্যই লাইক করো, এবং ক্লাসটিতে অনেক ইনফরমেশন দিলাম, সেগুলো তোমরা খাতায় নোট করো এবং মুখস্থ করো। ঠিক আছে, বারবার পড়ো, রিভাইজ করো, এগুলো নোট করো। এর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন আসবে। তোমরা গ্রুপ সিডিতে অবশ্যই এর বাইরে থেকে যাবে না আশা করি, এবং বিভিন্ন ডাব্লিউবি কেপি বলো, ডাব্লিউবিসিএস প্রিলিমস পর্যন্ত পুরো কভার হয়ে যাবে, আমার এটাই আশা। এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে যাবে না। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো, প্রিপারেশন তোমরা ভালোভাবে করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।